সিনেমা এমন একটা শিল্প, মানে মাধ্যম, যেটাতে টেকনোলজি বারবার বারবার করে চেঞ্জ হয়। এই সিনেমা টেকনোলজি এখন একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এআই, আনরিয়েল ইঞ্জিন, এইসব মিলেমিশে। তোমার কি মনে হয় সিনেমা ইন ট্র্যাডিশনাল ফর্ম আদৌ টিকবে? আমাদের সিনেমা জন্মলগ্নে ছিল রিল। আমাদের সিনেমা যখন শুরু হয়, লুমিয়ার ব্রাদার্স থেকে শুরু করে যারাই বানিয়েছিলেন, রিল বানিয়েছিলেন 1 মিনিট 2 মিনিটে। 1 মিনিট 2 মিনিটে। এখন আবার সেই আমরা রিলে ফিরে গিয়েছি। বা এটা খুব ভালো বললে। হ্যাঁ, হ্যাঁ, মানে জন্মলগ্নে আমরা আবার নবজন্মে আসবো বলে আমরা রিল টু রিলে এসেছি, অর্থাৎ বৃত্তটা আমাদের সম্পূর্ণ হলো। আমাদের ছিল রিলটা হরাইজন্টাল, এখন হয়েছে ভার্টিক্যাল। এর ছাড়া আমার কিছু তফাৎ বলে মনে হয়নি। দেখো, আমি মানে ওই মিচেল ক্যামেরাতেও আমি কাজ শিখেছি, আমি আজকের সময় দাঁড়িয়ে ডিজিটাল প্ল্যাটফর্মেও আমি কাজ করেছি। সো এই পুরো লং জার্নিটা, এই প্রত্যেকটা জায়গাতেই আমি কাজ করেছি এবং কাজ শিখেছি। কাজ করেছি মানে কাজ শিখে এসেছি। আমি দেখেছি, আমি এখনও বলছি এবং বিশ্বাসের সাথে বলছি, টেকনোলজি দিয়ে সিনেমা হবে না। টেকনোলজির মতো আসবে যাবে, ভাবতে হবে, ভাবাতে হবে। লোক যদি, সিনেমা হচ্ছে ম্যাজিক, এই ম্যাজিক যদি তুমি পর্দায় না দেখাতে পারো তাহলে আসবে না। কারণ ম্যাজিক দেখতে চায়, আমাকে বারবার পর্দায় দেখতে চাই না। আমার মানে যতগুলো ব্যক্তি হিসেবে আমার ভেতরে যে বদগুণগুলো রয়েছে, যেগুলো আমি খুব একটা প্রকাশ করতে চাই না, সেই সামনে আবার দাঁড় করে দিচ্ছ আয়নাতে আমাকে এনে। কেন আমি আয়নাতে দাঁড়াতে যাব সিনেমা হলে গিয়ে? আমাকে ভুলিয়ে দাও, আমাকে ম্যাজিক দেখাও। তাহলে পরে কি হচ্ছে, মানুষের দৈনন্দিন জীবনে অনেক কিছু তারা ভুলে যায়, কারণ সেটাই কাজ। সেই ম্যাজিকটা অনেকভাবেই হয়, সেই ম্যাজিকটাই আমরা দেখাচ্ছি না। তো দেখো, আমি কেন বলছি সপ্তপদীর কথা, যে সপ্তপদীতে ওই সময় দাঁড়িয়ে অতক্ষণ ধরে ডেস্টিমোনিয়ার সাথে ওথেলোর এই ইংরেজি সংলাপ, অত বছর আগে হলে দর্শক তখন কপাতা ইংরেজি পড়ে যেত, কিন্তু উত্তম কুমার ইংরেজি বলছে, উৎপল দত্ত বলছে, কিন্তু উত্তম কুমার তো লিপ দিচ্ছে। মানে এই যে হা করে দেখেছে দর্শক, ছবিটা তো দেখেছে, সেই ছবি তো আবার মস্কো ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েছে। তাহলে এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা কোথায় চলে গেল? ম্যাজিকটাই তো চলে গেল। নমস্কার, শুরু করছি আজকের মুখে মুখের নতুন এপিসোড। আজকে আমার সঙ্গে রয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রখ্যাত সিনেমাটোগ্রাফার এবং সেই সঙ্গে বাংলা সিনেমার, আমি অন্তত যাকে সবসময় বাংলা সিনেমার উইকিপিডিয়া বা এনসাইক্লোপিডিয়া বলে থাকি, তার নাম আপনারা সকলেই জানেন, প্রেমেন্দ্র বিকাশ চাকি। চাকি, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। কিন্তু আমি আড্ডা শুরু করার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে আমাদের এই এপিসোডের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট, ডেসক্রিপশন বক্সে যার ডিটেলস আপনারা নিচে পেয়ে যাবেন। পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে পশ্চিমবাংলায় ন্যায্য দামে সোনা এবং রূপো এবং আদার প্রেশাস এলিমেন্ট কেনার জন্য এরা খুব বিশ্বাসযোগ্য নাম। তোমাকে আমার অনেকগুলো জিনিস নিয়ে প্রশ্ন করার আছে। তার মধ্যে প্রাথমিক যে জিনিসটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত এবং খুব আতঙ্কিত বলা যায়, গত 2-3 বছর 4 বছর ধরে আমরা বাংলা সিনেমার যে পরিস্থিতিটা আমরা দেখেছি, অনেকটা ভুক্তভোগী তুমিও, আমিও, এবং আমরা ইন্ডাস্ট্রির অনেকেই এই ব্যাপারে ভুক্তভোগী। এখন তোমার পরিস্থিতিটা কীরকম মনে হচ্ছে এবং কিভাবে এগোনো উচিত এই ইন্ডাস্ট্রিকে আবার নিজের পুরনো জায়গায় ফিরিয়ে আনার জন্য? দেখো, যেটা হয় কি জানো তো, যে সব কিছুই যদি আমার আজকে বসে বিচার করতে হয়, তাহলে সে বিষয়ের ইতিহাসটা আগে আমার জানা দরকার, যে কেন পরিস্থিতি বা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন বাংলায়
ইন্ডাস্ট্রি আরও কখনো হয়েছে কি না, বা কীভাবে হয়েছে, সে সময় কিভাবে রিকভার হয়েছে, এগুলো সমস্তটাই কিন্তু দেখো ইতিহাসই বারবার ফিরে ফিরে আসে, আমরা জানি এটা। সুতরাং এটা কোনো নতুনভাবে যে আমি বলবো যে নতুন ঘটনা, হয়তো এই প্রজন্মের কাছে হয়তো নতুন ঘটনা, বা তোমার আমার সিনেমা ক্যারিয়ারে হয়তো প্রথম ঘটনা, কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি এর আগেও হয়েছে, ইন্ডাস্ট্রি টালমাটাল হয়েছে। আমরা যদি দেখি যে যখন একটাই আমাদের সংগঠন ছিল, যেটা অভিনেত্রী সংঘ, সেটাও এক সময় কিন্তু এই ধরনেরই একটা ডিস্ট্রিবিউশন প্রবলেম নিয়ে টালমাটাল হয়, এবং যেখান থেকে অভিনেত্রী সংঘ ভেঙে শিল্পী সংসদ হয়, এবং তখন উত্তমবাবু চলে আসেন শিল্পী সংসদের তিনি অভিনেত্রী সংঘেও ছিলেন, কিন্তু ওখান থেকে উনি ইস্তফা দিয়ে নতুন সংগঠন করলেন, এবং নতুন সংগঠন করার পরে উনি যেটা করেছিলেন যে ওই সময় তালমাটাল অবস্থাতে উনি কী করেছিলেন যে শিল্পীদের নিয়েই কিন্তু এই সংগঠনটা, শিল্পীদের স্বার্থে উনি প্রোডাকশন করেছিলেন, যাতে সেই ওখান থেকে যে টাকাটা উঠে এসেছিল সেই টাকাটা দিয়েই তিনি শিল্পীদের সাহায্য করেছিলেন, শিল্পকে সাহায্য করেছিলেন, এবং যে প্রোডাকশনগুলো সেই সময় উনি করেছিলেন সেটা কিন্তু উনি কিন্তু নাট্য পরিচালনাও করেছিলেন। পরপর 3 রাত্রি 4 কন্টিনিউ মানে 3টে সন্ধ্যে নাটক হয়েছিল, বা পরবর্তীকালে সিনেমা হয়েছে। তখন কিন্তু কোনো শিল্পী তার থেকে কোনো রোজগারের হিসেব করেনি, তারা অন্য শিল্পীর স্বার্থে কাজ করেছিল। এটা কোন সময়ের কথা? এটা হচ্ছিল শিল্পী সংসদ যখন হয়, তারপরে অরণ্যের দিন রাত্রি, ঠিক তার আগে ওই সময়ের ঘটনা আর কি, খুব বেশি পুরনো নয়। সেই সময় তো 1 মাস যাবৎ পুরো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল, এখন সেটা হয়নি। কিন্তু এখন যেটা পরিস্থিতিটা হলো, এটা যদি সত্যি আমাদের ব্যক্তিগত প্রবলেম হতো, মানে যারা আমরা ফিল্ম করি তাদের প্রবলেম হতো, তাহলে হয়তো আমরা সলভ করতে পারতাম, সুব্রত অনেক আগেই হয়তো সলভ হয়ে যেত। কিন্তু ঘটনা হচ্ছে হলো যে এই যে আমাদের যে সমস্যাটা, এটা কিন্তু আমাদের সমস্যা নয়, আমাদের যারা শিল্পী, যারা আমাদের কলাকুশলী, তাদের সমস্যা নয়, তাদের ভেতরে একটা সমস্যাকে ইনজেক্ট করা হয়েছে বাইরে থেকে, একটা রাজনৈতিক চিন্তাভাবনা থেকে, যেখানে কিছু মেকি মানে শিল্পী বলবো না, মেকি কিছু কারিগর তৈরি করা হয়েছে, যারা কলাকুশলী তৈরি করা হয়েছে, যাদের সাথে সিনেমার কোনো সম্পর্ক নেই, এবং যাদেরকে দিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্যকে মানে পূর্ণতা পাওয়ার একটা চেষ্টা হয়েছে। সুতরাং এখানে সমস্যাটা অন্যরকম। সুতরাং আমরা যদি শিল্পীরা একত্রিত হয়ে আমরা কাজ করি, বা আমরা যদি এখন বেছে নেই যে যেভাবে হবে কাজ, যেভাবে হতো, যেভাবে হয়ে এসছে, তাহলে সমস্যাটা থাকবে না। যদি সত্যি রাজনৈতিক ওই হস্তক্ষেপ সরে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের সমস্যা এক রাত্রে মিটিয়ে নিতে পারবো। এখন রাজনৈতিক কোনো সমস্যা হবে না এরকম তোমার মনে হয়? না, সেটা তো সময় বলবে। দেখো সুব্রত, সেটা তুমি আমি কি করে এখানে বসে বলবো? আমরা ঠান্ডা ঘরে বসে কথা বলছি। রাজনৈতিক হস্তক্ষেপ হবে কি হবে না সেটা আমরা এখানে বলতে পারি না, কিন্তু ঘটনা হচ্ছে হলো এখন রাজনীতিতে যারা রয়েছেন, এখনকার রাজনীতিতে, তারা আমাদেরই শিল্পী, মানে আমাদেরই ক্যাটাগরির লোক। তাদেরকে বোঝানো বা তাদের মানে সমস্যাটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, তারা তো আমাদেরই লোক। আমি যখন সিনেমা মানে কাজ করছি, আমার যখন ক্যারিয়ার শুরু, যে সুব্রত সেন শর্মা, তিনি একটা রাজনীতিতে বিশ্বাস করতেন। আমাদের বিপ্লব দা একটা, তার রাজনীতিতে বিশ্বাস ছিল। অনুপ কুমারও একটা রাজনীতিতে, তো প্রত্যেকেই তার একটা রাজনৈতিক বিশ্বাস ছিল, কিন্তু সেটা কখনো ফ্লোরে তো আসেনি, সেটা তো আমরা সিনেমাতে কোথাও দেখতে পাইনি, বা আমাদের যখন সমস্যা হয়েছে তখন নিশ্চয়ই তাদের দেখেছি তারা কীভাবে মোকাবেলা করছে। কিন্তু মানে সেখানে ওই রাজনীতিতে বিশ্বাস করে, সুতরাং ও কাজ করবে না, ওকে নেওয়া যাবে না, এই ধরনের তো কিছু হয়নি তখন। সুতরাং যদি আজকে যারা রাজনীতিতে আছে, হয়তো তাদের রাজনৈতিক অন্য দল মতাদর্শ থাকতেই পারে, কিন্তু তারা তো, তাদের পরিচয় তো সিনেমা জগতের। সুতরাং তারা তো সিনেমার সমস্যাটা অন্য রাজনৈতিক
বাইরের লোকের থেকে বেটার বুঝবেন। সুতরাং আমার মনে হয় তারা অনেক ভালো সেটা সলিউশন দিতে পারবেন। মানে আমাদের যে সমস্যাগুলো যেগুলো আছে, মানে যেটা আরো প্র্যাকটিক্যালি সিনেমা দেখানোর ব্যবস্থা যাতে বাড়ে, এই ব্যবস্থাটা করা, এ ব্যাপারে তোমার কোনো মত আছে কিভাবে করা উচিত? আমাদের যে সিনেমা হল, ধরো আমি যখন ক্যারিয়ার শুরু করছি 80-র দশকে মাঝামাঝি সময়, তখন আমাদের এখানে প্রায় 750-র ওপরে বাংলা হল ছিল। এখন যেটা 120টার মতো সর্বসাকুল্যে দাঁড়িয়েছে। কিন্তু ঘটনা হলো যে এই যে সিঙ্গেল স্ক্রিন চলে গেল, একটা বিশ্বায়নের প্রভাব যে সিনেমার হলের ওপর এসে পড়ল, সেটা কিন্তু আমাদের সিনেমার শিল্পে খুব ক্ষতি হয়েছে। কারণ আমাদের দর্শকের কোনো শ্রেণীভেদ তো ছিল না। ধরো আমি বাজারে গেলাম, আমার যারা বাজারের লোকজন তারাও সিনেমা নিয়ে আলোচনা করছে, দেখছে, বলছে। বা যে রিক্সাওয়ালা রয়েছে তার প্রিয় হিরো হিরোইনকে নিয়ে সে রিক্সার গায়ে লাগিয়ে রাখতো, তারা দেখতো। সুতরাং তারা না ওই সিনেমাগুলো দেখতো, সেই হিরোর সিনেমাগুলো দেখতো। সেই উত্তম কুমার, সুচিত্রা হোক, ধর্মেন্দ্র, হেমা মালিনী হোক, সব সিনেমা তারা দেখতো। এবার সিনেমা দেখতে পারতো তার কারণ হলো যে মফস্বলে এবং তোমার শহরেরও বিভিন্ন কতগুলো জায়গা ছিল, যেমন আমরা পূর্বাশা, রূপালী বা এই হলগুলোতে, প্রদীপ, তারপরে তোমার প্রদীপ এখনো আছে, হ্যাঁ আছে, তারপরে তোমার প্রদীপের আগে যে এখন ওই হসপিটাল হলটার হয়েছে, নামটা ভুলে গেছি। যাই হোক, এই যে হলগুলো ছিল, এই হলগুলোতে কিন্তু তখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রচুর লোক যেত। মধ্যবিত্ত পরিবার কিন্তু যেত হচ্ছিল ভারতী, এই যে মানে আমাদের উজ্জ্বলা, ভারতী, ইন্দিরা, পূর্ণ ইত্যাদি হলে। কিন্তু এই ছোটোখাটো হলগুলোতে যে লোকগুলো যেত, তারা, বা ধরো ট্রেন লেট আছে বা পরের ট্রেনে যাব, ট্রেন মিস করেছি, চলে গেল প্রাচীতে গিয়ে ছবি দেখছে। এই হলগুলোতে মানে অর্থনৈতিক একটা ইয়ের ভেতর দিয়ে যেত, সেটাকে হঠাৎ করে সেগুলোকে একটা বিশ্বায়নের ফলে একটা সাজিয়ে গুজিয়ে এমন একটা টিকিটের দাম করা হলো এবং এমন একটা পরিবেশ তৈরি করা হলো যে মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের ওই দরজা ঠেলে এসির ভেতর ঢোকানো না মুশকিল আছে একটু। কারণ তাদের একটা বাজেট আছে, তারা হয়তো এই সিনেমাটা দেখবে, তারা সেই সময় ধরো 2.5 টাকা, 3 টাকা, 3.5 টাকাতে ছবি দেখতো, সেটা এখনকার দিনে সম্ভব নয়। কিন্তু এই সিঙ্গেল স্ক্রিনগুলো থাকলে সেখানে কিন্তু 30 টাকা, 20 টাকাতে সিনেমা দেখা যায়। কিন্তু সেটা কখনোই এসে এই 150 টাকা, 200 টাকা বা 300 টাকা দিয়ে টিকিটটা কেটে এই 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 লোকগুলোকেই আমরা হারিয়ে ফেললাম। এই লোকগুলো হারানোতে কি হলো যে আমাদের ওই একটা বিরাট সংখ্যক দর্শক আমরা মিস করলাম, যাদেরকে আর ঘুরিয়ে আনা যাচ্ছে না। কারণ তাদের হ্যাবিট হয়ে গেছে এখন, তারা মোবাইলে সিনেমা দেখে, তাদেরকে আর তুমি হলে আনতে পারবে না। শুধু অর্থনীতির বাইরে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে সিনেমায় না একটা অদ্ভুত, সিনেমার দর্শক মানে পুরো জিনিসটার মধ্যে একটা অদ্ভুত গণতান্ত্রিক পরিবেশ ছিল। মানে কেন আমি এটা বলছি, যে ধরো আমি বিজলিতে ম্যাটিনি শোতে সিনেমা দেখতে গেছি, আমার 2 বন্ধু গেছি, ধরো আমি এক পাশে দেখতে পাচ্ছি পূর্ণর পাশের যে সিগারেট পানের যে দোকান, সে হয়তো সেই সিনেমাটা দেখছে, ও হয়তো সেখানে ভাগ্নেকে বা ভাইবোকে আপাতত দোকান সামলাতে বলে এসছে। আবার এপাশে দেখছি যে আরও একজন বসে আছে সাফারি স্যুট পরে, যে বোঝাই যাচ্ছে যে সে ট্রাভেলিং সেলসম্যান। আবার একজন দেখছি যে ধুতি পাঞ্জাবি পরে, বিশেষ করে পুরনো বাঙালি জায়গায় সে ধুতি পাঞ্জাবি পরে তার গিন্নিকে নিয়ে সিনেমা দেখতে এসছে। এই যে পরিবেশটা, সবাই একসাথে একভাবে বিভিন্ন ধরনের মানুষ এসে সিনেমা দেখা, এইটা আমরা বোধহয় লুজ করেছি। তাই এটা একদমই একদমই, কারণ ধরো আমি তোমাকে বলছি, তুমি যে কথা বলছো সেই সূত্র ধরে বলছি, উত্তম কুমারের 2টো গান, পার্টিকুলার এই গান দুটোর সময় ওই যে যারা আমাদের হলের পাশে বাদাম বা প্যাটিস, সিঙ্গারা ফিঙ্গারা বিক্রি করতো, তারা সবাই সেই সময় দোকান খালি করে চলে আসতো। এবং বেশ কিছু মানে হলের লোকও প্রত্যেক দিন আসতো। 2টো গান, একটা হলো নিশিপদ্মের হ্যাঁ নানা না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, আর দ্বিতীয়টা হলো বিপিনবাবুর কারণ সুধা।
এই দুটো গানে কিন্তু অদ্ভুতভাবে বাঙালিরা আসতো। এটা আমি গানের ক্ষেত্রে বলছি, কিন্তু সিনেমার ক্ষেত্রে আমি বলছি যে আমি যখন শোলে দেখেছি, আমি শোলে দেখে যখন আমরা মানে প্রত্যেকটা যে সিকোয়েন্সগুলোতে হাসছি বা যেখানে আমরা ভয় পাচ্ছি, আমি দেখছি যে আমার পাশে যিনি বসে আছেন তিনি সম্ভবত ওই আমাদের টানা রিক্সা বা ওই রকম চালক তিনি, কারণ আমি বুঝতে পারলাম তার হাতে ওই আমাদের ঘন্টাটা ছিল না, ওই ঘন্টাটা তার হাতে আছে, সে বসে সিনেমা দেখছে। আর আমার পাশে আরেকজন, মানে আমরা এদিকে তাকালাম যখন, সেখানে দেখলাম 2-3 জন বসে আছেন, তাদের কাছে তখন ওই অ্যাটাচি কেস, যারা একটু ভারী চাকরি করতো, অ্যাটাচি নিয়ে তার অফিস, হ্যাঁ, তার মধ্যে হচ্ছিল, আমার এখনো মনে আছে, ওটা ওডেসা কোম্পানির অ্যাটাচি কেস, মানে একটা বেশ ভালো চাকরি করে। তা আমরা একই সাথে সিনেমা দেখছি এবং রিয়াকশনগুলো আমাদের একই সাথে হচ্ছে। সুতরাং এই ক্লাসিফিকেশনটা ছিল না। এখন যেমন ধরো একটা ক্লাস তৈরি হয়ে গেছে, মানে এই জারের ছবি এনারা এইভাবে দেখবেন, এরা দেখবে না, মানে কিছু দর্শককে আমরা একদমই হিসেবের মধ্যেই রাখছি না, তাদের দর্শক বলেই মনে করছি না, কিন্তু সেই দর্শকটা একটা বিরাট সংখ্যক দর্শক। সেই দর্শকরা চায় সিনেমা মানে তাদের কাছে এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। তারা এই জায়গাটা কিন্তু আর পাচ্ছে না সিনেমাতে। আমরা মেইন স্ট্রিম বাংলা ছবির যে কালচার যেটা ছিল বলেই কিন্তু আজকে আর্ট হাউস সিনেমা বাংলায় হতে পেরেছে। কারণ ওই পুঁজিটা যদি না ফেরত যেত এবং সেটা যদি বারবার রোলিং না হতো, তাহলে তো আর্ট হাউস সিনেমা তো এক্সিস্ট করতে পারে না, সারা পৃথিবীতেই কোথাও করে না। তো এইটা আমরা হারিয়েছি, এবং হারিয়েছি কেন বলে তোমার মনে হয়? আমরা হারিয়েছি কারণ হলো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সাহিত্যের সাথে না সিনেমার ভীষণ ভালো সম্পর্ক, বিশেষত বাংলা সিনেমার ক্ষেত্রে, যে কারণে আমাদের বাঙালিরা এখনো অধিকাংশ বাঙালিরাই বই বলে, বই দেখতে যাচ্ছি, এই বইটা ভালো হয়েছে, ওই বইটা ভালো। বই কথার অর্থই হলো যে উপন্যাস থেকে সিনেমা হয়েছে বা গল্প থেকে সিনেমা হয়েছে। এবং একটা সময় তো আমরা যদি দেখি যে সিনেমা যারা তৈরি করছেন তারাও সাহিত্যিক। একটা সময় মানে 30-এর দশকের ওই সময় যখন সাইলেন্ট এরা থেকে জাস্ট বেরোচ্ছে, সেই সময় আমরা যাদেরকে দেখছি, শৈলজানন্দ, প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে প্রত্যেকে, হ্যাঁ স্যার, আচ্ছা, তারপরে হলো যে ধরো তারাশঙ্কর, তার এত সিনেমা, এত লেখা, শরৎচন্দ্র থেকে আমরা এত, সারা পৃথিবীতে কোনো রাইটারের এত ভার্সনের সিনেমা হয়নি যেটা শরৎচন্দ্রের হয়েছে। মানে ধরো আমাদের ভারতবর্ষেই শরৎচন্দ্র প্রায় 40টা মতো, 40 বার মানে ছবি হয়েছে, তার মধ্যে শুধু তোমার দেবদাস হয়েছে কতবার, মানে বিভিন্ন ভাষায়। এবং বাংলা সিনেমা যেটা হতো সাহিত্য থেকে, সেই সিনেমাই পরবর্তীকালে যে গিয়েছে তোমার অন্যান্য ভাষায়। এই যে সাহিত্য থেকে যে সিনেমার দূরত্বটা যখন বাড়তে শুরু করলো, আমি বলতে পারি যে 2000 সাল থেকে 2026-এর এখন পর্যন্ত আমাদের প্রায় ছবি তৈরি হয়েছে 250 কাছাকাছি, এই আশেপাশে। এর মধ্যে সাহিত্য নিয়ে ছবি তৈরি হয়েছে মাত্র 35টা। 250টা এত কম হয়েছে? মানে 250টা ছবি? হ্যাঁ, মাত্র 250টার মতো ছবি হয়েছে 2000, মানে বিগত 6 বছরে। ও 6 বছরে? তাই বলছো? মানে 2020 থেকে 2020 থেকে 2026, হ্যাঁ, এই যে 6 বছরে 250টার মতো ছবি হয়েছে, তার মধ্যে মাত্র 35টা ছবি দেখা যাচ্ছে যে সাহিত্যিকদের। বিভূতিভূষণের একটা, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সায়েন্স ফিকশন বলতে একমাত্র ওই যে বনি বলে যে ছবিটা, তাছাড়া আবার তোমার প্রজাপতি আছে সমরেশ বসু, তারপরে কাবুলিওয়ালা আছে রবীন্দ্রনাথ, এভাবে সামান্য কিছু, এবং অনিক দত্তর ছবি রয়েছে যেটা রমাপদ চৌধুরীর গল্প নিয়ে, বরুণবাবুর বন্ধু, এই ধরনের মাত্র হাতে গুনে কয়েকটা। তাহলে একটা সময় যখন আমরা এই জিনিসগুলো পেয়েছি, ধরো মানিকবাবু শুরু করলেন সিনেমা শুরু করলেন, উনি কিন্তু কাঞ্চনজঙ্ঘার আগে অবধি সাহিত্য ছেড়ে বেরোননি। সুতরাং তুমি যে সাহিত্যটাকে সিনেমার জন্য নিচ্ছ, সেটা তো অলরেডি অডিয়েন্স টেস্টেড, সুতরাং আমি অনেকটা নিরাপদ।
এবং সাহিত্যিক যখন রয়েছে, শুধু তার উপরে আমার তো ভরসা রাখাটাই কাজ। সেই জায়গাটা সে করে দিচ্ছে। আমি মেকার, আমি এবার সাহিত্য থেকে কি করে ছবি হবে তার চিন্তা ভাবনা করব। আমার কাজ যদি অনেকটা এগিয়ে থাকে, সেখানে না নিয়ে আমি হঠাৎ করে আমি সবই করা শুরু করে দিলাম, অথচ আমি বুঝলামই না যে আমার অডিয়েন্স পালস কি, মানে বাঙালি দর্শক কি চায়। মানে এখনো তো দর্শকের অনেক বিভাজন করে ফেলেছে, বিশেষ করে যারা এমবিএ করে সিনেমা করতে আসছে তারা অনেক কিছু থিওরি দিচ্ছে। আমি তো ওগুলো বুঝি না। আমি বুঝি যে এখনো যদি মানুষকে তুমি দুঃখ দাও, কাঁদবে, সেন্টিমেন্টাল সিন হলে পরে মানুষের চোখে জল আসে, প্রেমে মানুষ এখনো পাগল হয়, ভালো গান শুনলে আনন্দ পায়, কমেডিতে হাসে। এটা তো মানে এই জিনিসগুলো তো বদলে যাবে না, এই জিনিসগুলো তো থাকবেই। তাহলে সেগুলো নিয়ে যদি আমরা সিনেমা না করিয়ে সিনেমাকে অদ্ভুতভাবে আমরা একটা ধরো বিগত কয়েক বছর ধরেই, 6 বছর 7 বছর ধরেই আফটার করোনা আমরা পুরো গোয়েন্দা থ্রিলার এগুলোর ভেতর চলে যাচ্ছি, গিয়ে আমরা ইন্ডাস্ট্রি বাঁচাচ্ছি। কিন্তু শুধু গোয়েন্দা গল্প দেখবো, মানুষ তো শুধু সারাক্ষণ ওগুলো দেখবে আর অন্য কোনো সিনেমা দেখবে না, এটা তো হয় না। এখন পর্যন্ত তুমি বিগত 6 বছরে যদি দেখো সাকসেস, যতগুলো ওই সাকসেস হয়েছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে হলো গোয়েন্দা গল্প। সেখানে কিন্তু গত বছরের পুতুল নাচের ইতিকথা ছাড়া আমি খুব একটা সাহিত্য নির্ভর ছবির সাকসেস কিন্তু আমি দেখতে পাইনি। এটার কারণ কি একটা জিনিস হতে পারে যে আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডারও একটু কমের দিকে এখন, নতুন সাহিত্যের কথা বলছি আমি। দেখো, তুমিও পড়ো, তোমার বাড়িতে গিয়েও দেখেছি তুমি প্রচুর নতুন সাহিত্যিকদের গল্প পড়ো, এবং তুমি দেখেছো আমারও সেই বদগুণটা রয়েছে। হ্যাঁ, এখন অনেক সময় কি হয় জানো তো, একটা সাহিত্য নতুন দেখলাম, দেখে পড়া শুরু করলাম, যেটা আমারও মনে হয়েছে যে প্রচারধর্মী গল্প হচ্ছে। মানে আমি মানে গল্পটার বা সেই রাইটার সম্পর্কে অনেক কিছু শুনে আমি পড়া শুরু করলাম, শুরু করে আমার একটা সময় গিয়ে মনে হলো যে আমার সময়টা নষ্ট করলাম। মানে একটা পুরো উপন্যাস পড়ার পরে মনে হলো আমি কিছুই পেলাম না। এরকম কিন্তু অনেক সাহিত্য আছে, আবার নেই মানে গুরুত্ব নেই তাও বলছি না। আবার যখন দেখতে পাচ্ছি যে এই সাহিত্য নিয়ে যখন আমি কোনো সিনেমা করতে যাচ্ছি আজকের সময় দাঁড়িয়ে, সেখানে রাইটসের এত দাম হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু প্রডিউসার যারা আছে তারা কিন্তু বাংলা ছবির জন্য আজকে এত টাকা দিতে পারবে না। তারা একটা প্যাকেজ করতে চায়, তারা বলে আচ্ছা ঠিক আছে, আপনি ডিরেক্টর, আপনি তাহলে একটা গল্প বলুন। এখন সব কিছুই প্যাকেজ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সুতরাং আমাকে যদি ডিরেক্টর হিসেবে নাও, আমি হয় তোমায় চিত্রনাট্য ফ্রি দেবো, নাহলে একখানা গল্প ফ্রি দেবো, একটা কিছু ফ্রি দিতে হবে। এবার আমি যখন বলছি যে না আমি সাহিত্য নিয়ে গল্প করব, আচ্ছা উনি কবে মারা গেছেন, মানে প্রথমেই এই প্রশ্ন, মানে ওটার রাইটস নিতে হবে কিনা। আমি যদি বলি না না মারা যাবেন কেন, বালাই ষাট, উনি তো আছেন লিখছেন, তাহলে তো অনেক টাকা নেবে, তা তো নেবেই, তাহলে কি করে হবে। এটা কিন্তু প্রডিউসারদের কাছে একটা বিরাট শঙ্কা তৈরি করেছেন আধুনিক যারা রাইটার তারা। তাদেরকেও বুঝতে হবে যে একটা সিনেমা হওয়ার পরে সেই রাইটারকে আমরা কোথায় পৌঁছে দিই। মানে এটা সিনেমার মাধ্যমে তো একটা রাইটার অনেকটা মাইলেজ পায়। হয়তো যারা বইটা পড়েননি বা যাদের কাছে বই পড়া সম্ভবই নয়, তাদের কাছে তো সিনেমা হিসেবে পৌঁছে যাচ্ছে, তাতে তো উৎসাহ বাড়ছে, তার গল্পটা তো বাড়ছে। সেই জায়গাটা হয়তো অনেকেই খেয়াল করছেন না আধুনিকরা। অনেকের একটা ধারণা আছে, যেটা আমি দেখেছি, এটা সাধারণত লেখকরা যে খুব আপত্তি করে বা অনেক দাম চায় এরকম নয়, এটা কিছু কিছু পাবলিশাররা, মানে প্রকাশকরা, সেটা বললাম তো, সেটা প্রকাশক মনে করে যে এই বইটা তো আমার চাইছে যখন, তার মানে তো এটা ভালো ডিমান্ড আছে শুধু। কিন্তু ওই প্রকাশনীর যদি একটা ছবি আমি করতে পারি তাদের গল্প নিয়ে, আমার দেখা দেখি তো আরো দুজন আসবে। এইভাবেই তো একটা সময় তো সাহিত্য নিয়েই ছিল গো, সবই তো ছিল। মানে তুমি যেটা বলছো যে সেটা যে চিত্রনাট্যকার সে সবসময় ভালো গল্প লিখতে পারে না, বা ডিরেক্টর, তো এগুলো সত্যি তো আলাদা আলাদা ক্রাফট। এই সবকটা ক্রাফটকে একসাথে যুক্ত করাটা বোধহয় ঠিক নয়। এই জায়গা থেকে তোমার এই ইয়েটা তৈরি হচ্ছে। অবশ্যই তুমি দেখো না, উত্তম বাবুর ছবিতে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একরকম গল্প পাচ্ছি আমরা,
তারাশঙ্করের লেখা একরকম গল্প পাচ্ছি আমরা, বিনায়কবাবুর স্ক্রিপ্টে উত্তম কুমার একরকম। এই যে উত্তম কুমারের থেকে তো বড় এক্সাম্পল হতে পারে না, ভদ্রলোক এতগুলো ছবি করেছেন, কিন্তু ভদ্রলোক অধিকাংশ ছবি হলো ওনার সাহিত্য নির্ভর। ভদ্রলোক যখন প্রযোজক হিসেবে কাজ করেছেন, প্রতিটি ছবি সাহিত্য নির্ভর। ভদ্রলোক যখন পরিচালনাতে গেলেন, প্রত্যেকটা ছবি সাহিত্য নির্ভর। মানে রমাপদ চৌধুরীর লেখা নিয়ে উনি কি করে বনপলাশির পদাবলী করলেন ভাবা যায় ওই সময় দাঁড়িয়ে। এবং উনার এই যে সাহিত্য নির্ভরতা, উনি কি আর সাধে মহানায়ক হয়েছেন? মানে উনি কি জানতেন না, বুঝতেন না, বা উনার কি একদমই পড়াশোনা ছিল না? সম্পূর্ণ ভুল। উত্তম কুমার অত্যন্ত পড়াশোনা করতেন, সমস্ত কিছু প্রমাণ আছে। এবং উনি তো মানে যেভাবে বিদেশি ছবি দেখতেন, মানে তখন রক্সি, মেট্রোতে সুবিধা হতো, কারণ ওনার বাবা যেহেতু মেট্রোতে চাকরি করতেন। আর তাছাড়াও নিউ এম্পায়ারের নাইট শোতে বুক করা থাকতো, উনি গিয়ে ছবি দেখতেন। মানে একটা ছবি ভালো লাগলে পরপর 2-3 বার দেখা, এই যে জিনিসগুলো চর্চা করতেন। এবং সেই গল্পগুলোর থেকে কিন্তু আমাদের প্রচুর গল্প পেয়েছি আমরা, যেগুলো হারানো সুর থেকে শুরু সবই একটা অ্যাডাপ্টেশন। এবং উনি কিন্তু এই হলিউড ছবি দেখেছেন বলে। এবং এই যে অ্যাডাপ্টেশন তো তখনও ছিল। আমরা সাউন্ড অফ মিউজিক একদিকে, আর একদিকে জয় জয়ন্তী, কিন্তু আমাদের কোথাও অসুবিধে হচ্ছে না তো। সেটা এতটাই বাঙালিয়ানা, এতটাই মোড়ক রয়েছে, তার কারণ হলো সেখানে সাহিত্যিকরা রয়েছেন, যে জিনিসটা তারা পালসটা বোঝেন, তারা যেটা সাহায্য করেছেন সিনেমাতে, সেটাকে কখনো বেরিয়ে আসা যায় না। কিবালা বলে যে ছবিটা হয়েছিল 1930, রবীন্দ্রনাথ তার নিজের গল্প বদলে দিলেন সিনেমার জন্য। প্রথম ভারতীয় সিনেমায় প্রেস ডাকা হলো, তার আগে পর্যন্ত কিন্তু কোনো প্রেস ডাকা হতো না, আলাদা করে প্রেসকে দেখানো হতো না। তাহলে রবীন্দ্রনাথও বুঝতে পেরেছিলেন তো। তাহলে সেই সময় তো সাহিত্য নিয়ে ম্যাডান ছবি করেছিলেন। ম্যাডান তো শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সবই নিয়েছিলেন, রবীন্দ্রনাথ পাচ্ছিলেন না। যখন রবীন্দ্রনাথের গল্প পাচ্ছে না, তখন ধীরেন গাঙ্গুলিকে ওনারা বলেন যে আপনি যদি রবীন্দ্রনাথের কাছ থেকে গল্প আনতে পারেন, তাহলে আপনাকে দিয়ে সিনেমা করাবো। তখন তো ধীরেন গাঙ্গুলি গিয়ে রবীন্দ্রনাথের কাছ থেকে বিসর্জনের রাইট নিয়ে চলে এলেন, এবং সেই বিসর্জন ম্যাডান করবে ঠিক করেছিল। সেই সময় নীতিশ লাহিড়ী ম্যাডানের ম্যানেজার বাধা দিল যে না, ওরা বাংলা ছবি, বাঙালির কথা ভাবছে না, এখন আর ওদের দিয়ে ছবি করাবেন না। ম্যাডান অত্যাচার করেছে একসময় বাঙালি দর্শকদের প্রতি, সে যেমন সৃষ্টিও করেছে, সে একটা সময় অত্যাচারও করেছে, বাংলা সিনেমার যথেষ্ট ক্ষতিও করেছেন তিনি। এই যে সাহিত্য নির্ভরতা থেকে আমরা সরে গেলাম, আস্তে আস্তে ক্রমাগত আমরা সরতে শুরু করেছি, এই সরার পেছনে একটা কি কারণ যে আমাদের এখানে বেশিরভাগ প্রডিউসার এখন বাংলা পড়েন না, বা আদৌ কিছু পড়েন না। তারা কোনো একটা ছবি দেখে বলেন এই ছবিটা আপনি আর বাংলা বানাতে পারবেন? হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা হলো 80-র দশকের সময় থেকে। কিন্তু 80-র দশকের আগে অবধি পরিস্থিতিটা তা ছিল না। আমরা যদি সিনেমার স্বর্ণযুগ বলি, মানে যেখানে অগ্রগামী এসছে, কাজ শুরু হয়েছে, ধরো তখন এমপি স্টুডিও, বীরেন সরকার, নিউ থিয়েটার্স, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে যদি আমরা দেখি, তাহলে পরে দেখব যে সেই সময়টা তো এটা ছিল না। কারণ সেই সময় প্রডিউসার একটা গল্প পড়তেন, এবং সেই গল্পটা পড়ে তিনি ভাবতেন যে এটা কাকে দিয়ে করাবেন, এবং তারপর তিনি সেই ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করতেন। মানে আমি তোমায় বলছি, ধরো এমপি থিয়েটারের মুরলীবাবু একটা গল্প চুজ করলেন, সেই গল্পটা চুজ করার পরে উনি ভাবলেন যে এই গল্পটা কাকে দিয়ে করাবো। তখন নির্মল দে, আমরা সিনেমাতে হয়তো ভদ্রলোকের নাম খুব একটা উল্লেখই করি না, নির্মল দে তখন শান্তিনিকেতনে থাকেন। নির্মল দেকে ডেকে পাঠালেন, এবং ডেকে পাঠিয়ে বললেন যে এই গল্পটা আছে, দেখো তো এর চিত্রনাট্যটা করতে পারবে কিনা। এবং নির্মল দে তখন এই গল্পটার চিত্রনাট্য করলেন। করার পরে যখন শোনালেন, তখন উনি বললেন যে আরে এরকমই ভাবার ছিল। মানে দুটো ভাইয়ের চরিত্র নিয়ে, যেটা হলো বসু পরিবার,
এবং উত্তম কুমারের জীবনের প্রথম স্টার্ট। সেক্ষেত্রে উত্তমবাবুর করার কোনো চান্সই ছিল না, কারণ ওখানে অসিত বরণকে বলা হয়েছিল, অসিত বরণ করতে পারেননি। তখন যেহেতু বম্বেতে চলে যাচ্ছে সব অর্ধেক আর্টিস্ট, সেটা শাপে বর হলো উত্তম কুমারের, এবং যে কারণে উত্তম কুমার গিয়ে বড় ভাইয়ের রোলটা পেয়ে গেল। শুধু উত্তম কুমার তো এলো না, উত্তম কুমারের সাথে দেখো একটা প্রডিউসার একটা গল্প ভেবে একটা ডিরেক্টরকে নিয়ে এলেন, নির্মল দে। নির্মল দে তার আগে কি করেছিলেন, বেদিনী বলে একটা ছবি করেছিলেন যেটা রিলিজ করেনি, এবং যে ছবিতে নির্মল দের অ্যাসিস্ট্যান্ট ছিল ঋত্বিক ঘটক, সেই ছবি রিলিজও করেনি, কিন্তু সেই ছবির মেকিং এত ভালো হয়েছিল এবং যেভাবে উনি ছবি শ্যুট করেছিলেন সেটা জানতে পেরে মুরলীবাবু সেই ডিরেক্টরকে নিয়ে আসেন, নিয়ে এসে তাকে গল্প দেন, এবং সেইভাবে সেই গল্প নিয়ে এবার দেখো এটা কিন্তু সাহিত্য নির্ভর ছবি নয়, কিন্তু এই যে কনসেপ্ট তার একটা জায়গা থেকে নিয়ে সেটাকে ভাবনা চিন্তা করে সেটাকে একটা সঠিক লোকের হাতে দিয়ে তার চিত্রনাট্য তৈরি করে সেখান থেকে নিয়ে আসা, মানে ধরো এই ছবিতে তখন নতুন ইহুদি নাটক চলছে, সেখানকার সমস্ত শিল্পীদের নিয়ে এলেন, ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরবর্তীকালে এই যে 74.5 করলেন, মানে নির্মলদের পরপর 3টে ছবি তুমি যদি দেখো, সেটা হচ্ছিল তোমার বসু পরিবার, 74.5, চাপাডাঙ্গার বউ, 3টেতেই উত্তম কুমার, 3টে ডিফারেন্ট উত্তম কুমার, এবং 3টে সুপার ডুপার হিট ছবি, এবং 3টে ছবি সত্যজিৎ রায় বসে দেখলেন। এই 3টে ছবি নিয়েই উনি বলেছেন, যেখান থেকে উনি জাজ করলেন উত্তম কুমারকে, এবং তখনই উনি বলেছিলেন যে উত্তম কুমারকে নিয়ে কাজ করতে চান, এবং যে কারণে উত্তম কুমারকে ভেবে উনি ঘরে বাইরে করবেন ঠিক করেছিলেন। তখন তো হয়নি, কিন্তু যখন উনি অপরাজিত করতে গিয়ে যখন পায়ে চোট খেয়ে অসুস্থ, তখন উত্তমবাবু যখন দেখতে গেলেন তখন উনি বললেন যে উত্তম কুমারকে নেবেন। উত্তম কুমার, বসন্ত চৌধুরী এবং সুচিত্রা সেন, এটা উনি কাস্টিং ভেবেছিলেন, কিন্তু উত্তমবাবু রাজি হননি তখন। তাতে সত্যজিৎ রায় কিচ্ছু মনে করেননি, তখন উনি করেননি ঘরে বাইরে, কিন্তু নায়ক তো ওনাকে নিয়ে করলেন, মানে উনি যে রিফিউজ করলেন তাতে কিচ্ছু যায় আসেনি, কিন্তু ওনার ইচ্ছা ছিল উত্তম কুমারকে নিয়ে কাজ করতে। নায়কের আগে বোধহয় চিড়িয়াখানা করেছে। নায়কের আগে নয়, নায়ক হচ্ছে আগে, তারপর চিড়িয়াখানা, যতদূর মনে হয়। হ্যাঁ, এবার উনি তো করলেন সেটা, এবং উনি তো উত্তম কুমারকে ভেবেই ওই রকম একটা স্ক্রিপ্ট, ওই রকম একটা উত্তম কুমারকে নতুনভাবে জানলো। তার আগে তো উত্তম কুমারকে একটু নাকশিট করতো, বিশেষত যারা একটু ইন্টালেকচুয়াল লেফট পরিষ্কার বলে, তারা তো মনে করতো এই উত্তম কুমার আবার কেন, এ কি হেন তেন, তারা বোধ হয় সপ্তপদীও দেখেনি, মানে অজয়করকেও হয়তো তারা করতে। কিন্তু যখন নায়ক দেখলেন, নায়ক দেখার পরে থেকে তো উত্তম কুমারকে নিয়ে চর্চা শুরু হলো গো। আর সত্যজিৎ রায় তিনিও তো একজন ওই মাপের সাহিত্যিক, নিজে ওই মাপের সাহিত্যিক, অত বড় সাহিত্যিক। সুতরাং সত্যজিৎ রায়ের প্রত্যেকটা লেখাই সাহিত্য ধর্মে তো কোথাও অসুবিধে নেই। সত্যজিতের ছোট গল্প নিয়ে কথা বলতে গেলে তো মনে হয় সেটা হচ্ছে বাংলা সাহিত্যে এরকম ছোট গল্প সামান্য কজন, রবীন্দ্রনাথ, বনফুল, এরকম কয়েকজন। হ্যাঁ, একদমই তাই। তুমি মানে গোয়েন্দা গল্প, মানে ফেলুদার জার্নি যেটা, সেটা তো এখনো দেখো এত বছর পরেও, এত কিছু কার্টুন বেরোনোর পরেও আজকের প্রজন্মের বাচ্চারাও যদি ফেলুদা পায় তাহলে তো সেটা আলাদা, এবং ওরকমই হিউমারাস উইটি সব কাণ্ড কারখানা। মানে এই যে আমাদের যে সিনেমা অবক্ষয়, মানে তুমি এই যেভাবে গেলে, মানে তুমি যেভাবে কথাগুলো বললে, সে 1930 সাল থেকে 1980 সাল নাগাদ, 80 সালের পর থেকে আমাদের সিনেমা, মানে উত্তম কুমার চলে গেলেন। উত্তম কুমার যাওয়ার আগে উত্তম কুমারের শেষ দিকের ছবিগুলো দেখা যায় না। সুতরাং আমি সেই ছবিগুলো নিয়ে আলোচনা না করলেই ভালো, কারণ তার আগে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি কে। কিন্তু 80 সাল থেকে না কি হলো জানো তো, আমার যেটা মনে হয় যে আমাদের সিনেমা জগতে শিক্ষার বড় অভাব শুরু হলো।
এই যে শিক্ষিত ডিরেক্টর যারা ছিলেন, মানে তখন যারা প্রডিউসার, তখন যারা ডিরেক্টর, তখন যারা কলাকুশলী, তারা শুধুমাত্র পয়সা রোজগার করতে আসেননি, তারা একটা কিছু করতে এসেছিলেন। মানে একটা শৈল্পিক চিন্তাভাবনা তাদের, একটা কোথাও গিয়ে একটা মানে কি বলবো, আদর্শ ছিল। কিন্তু পরবর্তী সময় এই সিনেমাটা এটা একটা রোজগারের জায়গায় এসে দাঁড়ালো। আগে কি ছিল, বাণিজ্য তো ছিল, কিন্তু সেটা সাধারণত প্রডিউসার ওরিয়েন্টেড বাণিজ্যটা ছিল। কিন্তু একজন ডিরেক্টর পয়সা করবে, বা ডিওপি বা ক্যামেরাম্যান বা একটা এডিটার যে বিরাট পয়সা করবে, এটা তারা কোনোদিনই ভাবতো না। তারা কাজ করছে এবং কাজের প্রতি নিষ্ঠা রেখে কাজ করছে, আনন্দে কাজ করছে। আনন্দে কাজ করছে। মানে তখন প্রডিউসাররা বরঞ্চ দায়িত্ব নিত। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি তোমাদের, তাহলে আরও সুবিধা হবে। ধনী মেয়ে হয়ে গেছে, নিশিপদ্ম হয়ে গেছে, তারপরে 72-73 এইরকম সময়, তখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, সবাই জানো। সেই সময় দাঁড়িয়ে ঢোলুবাবু, মানে অরবিন্দ মুখোপাধ্যায়, তার কোনো সিনেমা নেই। তার আগে কিন্তু তিনি এতগুলো হিট দিয়ে দিয়েছেন ছবি, সেই হিট দেওয়ার পরেও তার ওই সময় কোনো সিনেমা নেই। মানে ভাড়া বাড়িতে থাকেন, কোনো মতে থাকেন, সংসার চলছে। মানে 2 বছর 2.5 বছর একটা পরিচালক সেই মানে কাজ না করলে পরে কি হয় সেটা আমরা সবাই জানি। কাজ নেই। তা সেই সময় হঠাৎ একদিন সকালবেলায় তনুবাবু, মানে তরুণ মজুমদার, ঢোলুবাবুর বাড়িতে এসে বলেন যে আপনি কি একবার বেলার দিকে আসবেন স্টুডিওতে? তো বলে যে আজকে বেলার দিকে? বললো হ্যাঁ একটু আসুন। বললো কেন? বললো না, একজন প্রডিউসার আছে, আপনার সাথে একটু আলাপ করিয়ে দেবো। তো নিজে গেলেন, গিয়ে প্রডিউসারের সাথে আলাপ হলো। প্রডিউসার সাথে বললেন যে আপনি এক কাজ করুন, আপনি তো অনেক ছবি বানিয়েছেন, আপনার সাথে আর কি কথা বলবো, আমার গল্প টল্প সব ভাবা আছে, আর রাইটারও রেডি, রাইটারের গল্প রাইটসও নেওয়া আছে। আপনি এক কাজ করুন, বিকেলবেলা আমার অফিসে চলে আসুন। তো প্রডিউসারের অফিস গণেশচন্দ্র এভিনিউতে। বললো 3টের সময় চলে আসুন। এবার প্রডিউসারের 3টের সময় গিয়ে পৌঁছতে গিয়ে ঢোলুবাবুর একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে পৌঁছে দেখেন যে প্রডিউসারও অপেক্ষা করছেন, রাইটারও অপেক্ষা করছেন। রাইটারকে সমরেশ বসু, প্রডিউসারকে জং বাহাদুর রানা। তো উনি সাথে বললেন কি গাড়ি খারাপ হয়ে গেছিল? বললো হ্যাঁ, আসলে যে বাসটায় আসছিলাম সেটা ব্রেকডাউন হয়ে গেছে। শুনে বললেন সে কি মশাই, আপনি এত হিট ছবি দিয়েছেন, আপনার গাড়ি নেই? বললো না, আমার গাড়িও নেই, বাড়িও নেই। বললো ঠিক আছে, চলুন কাজটা শুরু করুন। এবার ছবি হলো মৌচাক। এবার ফার্স্ট ডে ফার্স্ট শো ভারতীতে চলছে। রানা সাহেব দাঁড়িয়ে আছেন, তার আগে ঢোলুবাবু দাঁড়িয়ে আছেন, তার আগে ঢোলুবাবুর ছেলে মানে অভিজিৎ দা দাঁড়িয়ে আছেন, আর খোকাদা মানে হচ্ছে হলো নচিকেতা ঘোষের ছেলে সুপর্ণকান্তি ঘোষ। খোকাদা আর অভিজিৎ দার সামনে দাঁড়িয়ে, পেছনে ঢোলুবাবু, তার পেছনে দাঁড়িয়ে রয়েছেন রানা সাহেব আর বিশুবাবু ছিলেন তখনকার দিনের পোস্টার আঁকতেন সব বড় বড়। তখন তো লিথো ছিল না, ওই ছবি দেখে দেখে উত্তম কুমার বিশুবাবু ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার আঁকিয়ে আর কি, তিনিও ছিলেন ওখানে। এবার ফার্স্ট হাফ হয়ে গেছে, লোকজন এমনি ঠিক আছে, সেকেন্ড হাফ ছবি শুরু হয়েছে। হঠাৎ বেশ করেছি প্রেম করেছি গান শুরু হলো। যখন শুরু হলো হলের মধ্যে এমন অবস্থা, সেই সময় হঠাৎ রানা সাহেব ঢোলুবাবুকে কাঁধ ধরে টেনে নিয়ে হিড়ির করে নিয়ে চলে গেল। এবার খোকাদা আর অভিজিৎদা ভাবলো এই রে, বাবাকে বোধহয় মারবে। কারণ ওই সময় দাঁড়িয়ে তুমি ভাবো, বেশ করেছি প্রেম করেছি একটা গান, আজকের সময় না। বললো নিশ্চয়ই রানা সাহেব রাজরক্ত, এ তো তোরে করিডোরের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, পেছন এরাও গিয়েছে। গিয়ে রানা সাহেব কী করলো, রানা সাহেব মাঝখানে দাঁড়িয়ে ঢোলুবাবুকে পুরো ঝাঁকিয়ে বলল, ঢোলুবাবু
জমি খুঁজুন, বাড়ি আপনার হয়ে গেছে। বাড়ি হলো। এটা ছিল প্রডিউসার। দেখো, তিনি সত্যজিৎ রায়কে দিয়েও ছবি করেছেন, আবার তিনি অরবিন্দ মুখোপাধ্যায়কে দিয়েও ছবি করেছেন। তিনি জানতেন কোন গল্প কাকে দিয়ে করাবেন। আজকে কি কেউ জানে? আজকে যারা ছবি করছেন, আজকে প্রডিউসার, আমি তাদেরকে প্রশ্ন করছি, আপনারা জানেন যে কোন গল্প কাকে দিয়ে করলে পরে হবে? আপনারা একটা ভেবে নিচ্ছেন, গল্প করছেন। 80 সাল থেকে এটা চলে আসছে, যেখান থেকে চাকতি নিলে পরে সুবিধে কি, যে চাকতি নিলে পরে তাদের তো এখন ভিজুয়ালাইজ করার, একটা উপন্যাস পড়ে ভিজুয়ালাইজ করা, এই ক্ষমতাটা তো চলে গেছে তাদের। এখন তুমি বলছো সুতরাং চাকতি বলতে চাকতি, সিডি, হ্যাঁ হ্যাঁ, একটা চাকতি দিল, তখন ডিভিডি দিয়ে দেখতো। স্টোরি বোর্ড এঁকে টেকে দেখাতে হবে। আচ্ছা, আমার লোকেশনে গিয়ে আমার এই কোন অ্যাঙ্গেলে ক্যামেরা বসলে আরও বেশি ড্রামাটিক হবে, সেটা আমি ওই মানিকবাবু একটা স্কেচ করে নিয়ে যেতেন যে এইভাবে তিনি শট নেবেন, সেটা নিতেন। কিন্তু তুমি আজকে যদি একটা সাহিত্য পড়ে ওইভাবে তুমি দাও, অর্ধেক লোক বুঝতেই পারবে না যে কেন এই শটটা এখানে লাগানো আছে, মানে কি আছে। আজকে ধরো নায়কের ড্রিম সিকোয়েন্স, যেখান থেকে উত্তমবাবুর ঘুম ভাঙছে, তাহলে উনি কি হাই তুলেছেন, আলমোড়া ভেঙেছেন, কিছু করেছেন? কিছু তো করেননি। ওনার ডান হাতের মধ্যমাটা একটু নাড়িয়েছে। ওটা আমি কি করে একটা ছবি গিয়ে দেখাবো? সিনেমাটা তো একটা অন্য জগৎ, একটা তোমার অন্য ক্যানভাসে একটা ডিরেক্টর ভাবছে, সেই ক্যানভাসটা একটা ডিওপি নিয়ে আসছে, একটা ট্রান্সপারেন্ট ক্যানভাস সেটা, যখন সিনেমাটা ভাবা হচ্ছে। এবং সিনেমাটা যখন গল্প থাকে একটা সিনেমা হয়, গল্প থেকে যখন চিত্রনাট্য হয় তখন একটা সিনেমা হয়, যখন শুটিং হয় একটা সিনেমা হয়, যখন এডিট হয় তখন আরেকটা সিনেমা হয়। মানে গল্প লেখার থেকে এই যে জার্নিটা যাচ্ছে, প্রত্যেকটা প্রসেসের ভেতর চেঞ্জ হতে হতে আসছে সিনেমাটা। সুতরাং তুমি গল্প থেকে যদি তুমি ছবি এঁকে দাও আর সেটাই যদি তুলে আনো, তাহলে কিন্তু অনেকগুলো প্রসেস তুমি মিস করলে। যে প্রসেসগুলো খুব ইম্পর্টেন্ট, যেখানে খুব মানে ইনপুট দরকার, যারা তোমার সাথে কাজ করছে, যারা আমার সাথে কাজ করছে, প্রত্যেকের ইনপুটটা ওই জায়গাগুলো আসে। ডিউরিং শুটিং, ডিউরিং এডিট, ডিউরিং মিউজিক, সেখানে তাদের ইনপুটগুলো আছে। কিন্তু আমি যদি সেগুলো আগে থেকেই পুরো বলে দিলে, না আমার এটা চাই, তাহলে সেরকমই হবে সিনেমা। তুমি সাউথের একটা চাকতি দেখে তুমি যা একইভাবে বানিয়ে দিলে, সেটা আমার দর্শক কেন নেবে? দেখো, 80 দশকের পর থেকে যে চাকতি ছবি যেগুলো হলো, সেগুলো কিন্তু ক্লাস 9 থেকে সেকেন্ড ইয়ার এই অডিয়েন্সটাকেই ধরলো। কিন্তু এই অডিয়েন্সটার কাছে তো পয়সা নেই, তারা তো রোজগার করে না। যারা রোজগার করে, যারা সিনেমা দেখতে চায় উইকেন্ডে, যারা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে চায়, তাদেরকে তো আমরা হারালাম। তারা তো আর এলো না। তাদেরকে আমরা এমনভাবেই তাড়িয়ে দিলাম যে আমাদের এতগুলো হল বন্ধ হয়ে গেল। সিনেমা এমন একটা শিল্প, মানে মাধ্যম, যেটাতে টেকনোলজি বারবার করে চেঞ্জ হয়। এই সিনেমা টেকনোলজি এখন একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এআই, আনরিয়েল ইঞ্জিন, এইসব মিলেমিশে তোমার কি মনে হয় সিনেমা ইন ট্র্যাডিশনাল ফর্ম আদৌ টিকবে? আমাদের সিনেমা জন্মলগ্নে ছিল রিল। আমাদের সিনেমা যখন শুরু হয়, লুমিয়ার ব্রাদার্স থেকে শুরু করে যারাই বানিয়েছিলেন, রিল বানিয়েছিলেন 1 মিনিট 2 মিনিটে। 1 মিনিট 2 মিনিট। এখন আবার সেই আমরা রিলে ফিরে গিয়েছি। বা এটা খুব ভালো বললে। হ্যাঁ, মানে জন্মলগ্নে আমরা আবার নবজন্মে আসবো বলে আমরা রিল টু রিলে এসেছি, অর্থাৎ বৃত্তটা আমাদের সম্পূর্ণ হলো। আমাদের ছিল রিলটা হরাইজন্টাল, এখন হয়েছে ভার্টিক্যাল। এর ছাড়া আমার কিছু তফাৎ বলে মনে হয়নি। দেখো, আমি মানে ওই মিচেল ক্যামেরাতেও আমি কাজ শিখেছি, আমি আজকের সময় দাঁড়িয়ে ডিজিটাল প্ল্যাটফর্মেও আমি কাজ করেছি। সো এই পুরো লং জার্নিটা, এই প্রত্যেকটা জায়গাতেই আমি কাজ করেছি এবং কাজ শিখেছি। কাজ করেছি মানে কাজ শিখে এসেছি। আমি দেখেছি, আমি এখনো বলছি এবং বিশ্বাসের সাথে বলছি, টেকনোলজি দিয়ে সিনেমা হবে না। টেকনোলজির মতো আসবে যাবে, ভাবতে হবে, ভাবাতে হবে। লোক যদি, সিনেমা হচ্ছে ম্যাজিক, এই ম্যাজিক যদি তুমি পর্দায় না দেখাতে পারো,
তাহলে আসবে না, কারণ ম্যাজিক দেখতে চায়। আমি আমাকে বারবার পর্দায় দেখতে চাই না। আমার মানে যতগুলো ব্যক্তি হিসেবে আমার ভেতরে যে বদগুণগুলো রয়েছে, যেগুলো আমি খুব একটা প্রকাশ করতে চাই না, সেই সামনে আবার দাঁড় করে দিচ্ছ আয়নাতে আমাকে এনে। কেন আমি আয়নাতে দাঁড়াতে যাব সিনেমা হলে গিয়ে? আমাকে ভুলিয়ে দাও, আমাকে ম্যাজিক দেখাও। তাহলে পরে কি হচ্ছে, মানুষের দৈনন্দিন জীবনে অনেক কিছু তারা ভুলে যায়, কারণ সেটাই কাজ। সেই ম্যাজিকটা অনেকভাবেই হয়, সেই ম্যাজিকটাই আমরা দেখাচ্ছি না। তো দেখো, আমি কেন বলছি সপ্তপদীর কথা, যে সপ্তপদীতে ওই সময় দাঁড়িয়ে অতক্ষণ ধরে ডেস্টিমোনার সাথে ওথেলোর এই ইংরেজি সংলাপ, অত বছর আগে হলে দর্শক তখন কপাতা ইংরেজি পড়ে যেত গো, কিন্তু উত্তম কুমার ইংরেজি বলছে, উৎপল দত্ত বলছে, কিন্তু উত্তম কুমার তো লিপ দিচ্ছে। মানে এই যে হা করে দেখেছে দর্শক, ছবিটা তো দেখেছে, সেই ছবি তো আবার মস্কো ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েছে। তাহলে এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা কোথায় চলে গেল? ম্যাজিকটাই তো চলে গেল। ধরো ধীরেন গাঙ্গুলিকে নীতিশ লাহিড়ী করতে দিলেন না বিসর্জন, করুণা, ওনারা নিয়ে এসে তোমার ওই ইন্ডো ব্রিটিশ ফিল্ম কোম্পানি করলেন ওই বনহুগলিতে। তখন তো আমাদের ওই আইএসআই থেকে শুরু করে সিতিমোড় অব্দি পরপর অনেকগুলো স্টুডিও ছিল, ওখানে করলেন। করার পর ওনারা ফার্স্ট ছবি কি করলেন, প্রথম ছবি বিলেত ফেরত। আচ্ছা। এবং ইংরেজিতে হচ্ছিল রিটার্ন টু ইংল্যান্ড। বিলেত ফেরত সুপার ডুপার হিট। এবং দ্য ট্রিবিউট টু চার্লি চ্যাপলিন। কেন বলছি যে এই লোকগুলো, আমি মনে করি যে বাংলা সিনেমা যদি কথা বলতে হয় তাহলে কিছু লোকের কথা না বললে হয় না। তার মধ্যে হচ্ছে এই ডিজি ধীরেন গাঙ্গুলি। কারণ ইনি যখন করলেন, করার পরে দেখো ওনার হাত দিয়ে এলো ওনার দেবকী বসু, মধু বসু, নিতিন বসু, তারপরে আমাদের প্রমথেশ বড়ুয়া, সব কি তৈরি করে গেলেন ভদ্রলোক। এবং ভদ্রলোক যখন বেসিক্যালি পেন্টার ছিলেন, তো চাকরি সূত্রে কাজ করতে উনি হায়দ্রাবাদ গেলেন। হায়দ্রাবাদের নিজামকে পটিয়ে পাঠিয়ে একটা ফিল্ম কোম্পানি, উনি ওখানে গিয়ে লোটাস কোম্পানি বলে করেছিলেন, এবং সেখানে একটা ছবি করলেন। ঠিক আছে, হঠাৎ উনি একটা ছবি করলেন, সেখানে দেখা যাচ্ছে যে মুসলিম সেই নবাবের মেয়ের সাথে একটা হিন্দু ছেলের প্রেম হচ্ছে। সেই দেখে নবাব নিজাম তো ওকে খুঁজে বেড়ালো, আর উনি তো পুরো ট্রেন ধরে পালিয়ে চলে এলেন ওখান থেকে। হ্যাঁ, সেই সময় এসে তারপরে তো এখানে আবার শুরু করলেন। তারপর প্রমথেশ বড়ুয়াকে পেলেন, তারপর এক সময় বিএন সরকারের ওখানেও কাজ করেছেন। মানে বিদেশে কাজ করার লোক এরা, মানে কাজ শিখেছিলেন এনারা সব বিদেশে। মানে কত শিক্ষিত লোক ছিল সেই সময় দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে, যারা সিনেমাটা জানতেন, যারা সিনেমাটাকে বুঝতেন। ধীরেন গাঙ্গুলি বলো বা তুমি অরবিন্দ মুখোপাধ্যায় বলো, প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা লোক কিন্তু সে সময় রবীন্দ্রনাথের খুব প্রিয় লোক ছিলেন, কোনো না কোনোভাবে কানেক্টেড উইথ রবীন্দ্রনাথ। মানে যেহেতু বনফুলের ভাই, সুতরাং অরবিন্দ মুখোপাধ্যায়, এবং উনি পড়াশোনাও করেছিলেন 2 বছর মতো। দেখো সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের না এই প্রভাবটা সেই সময় বাংলা সিনেমা কোরিয়েদের একটা কিন্তু বিরাট বড় জায়গা ছিল। মানে সাহিত্যের প্রতি তাদের একটা কোমলতা, তাদের শ্রদ্ধা, সেটা কিন্তু আমার মনে হয় যে একটা বিরাট বড় কাজ করেছে, যেটা আমাদের সময় তো তুমিও ঠাকুর রান্না করো, কিন্তু রবীন্দ্রনাথ তো নও। ঠিকই। আমাদের এই জায়গাটা কোথাও যদি ফিরিয়ে আনা যায় তাহলে হয়তো একটা কিছু হবে। অবশ্যই। আমি অবশ্য খুব আশাবাদী, কারণ আমি নতুন অনেক লোকেদের কাজ দেখে আমার যথেষ্ট মনে হয়েছে প্রচণ্ড সম্ভাবনা আছে। এখন যাই হোক, সেটা পরের কথা। আমরা দেখি এবার কোন দিকে যায়। না, আমিও আশাবাদী। দেখো, ফিল্ম ন্যারেটিভ বা ফিল্ম ল্যাঙ্গুয়েজটা বদলাচ্ছে। আমি বারবারই বলছি যে বদলাচ্ছে, সময়ের সাথে তোমাকে বদলাতেই হবে।
আমাদের বঙ্কিমচন্দ্র যে ভাষায় সাহিত্য লিখে গিয়েছেন, আজকে তো ওই ভাষায় যদি আমরা সাহিত্য লিখতে যাই মুশকিল হয়ে যাবে। আমাদের আজকের সময়ের মতো করে আজকের ভাষাতে আমাদের সাহিত্য রচনা করতে হবে, যেমন আজকের ভাষাতে আমাকে সিনেমাও বানাতে হবে, এটাতে কোথাও অসুবিধা নেই। ভাষা আমার আজকের হবে, কিন্তু আমি যে কমিউনিকেট করছি, এই যেভাবে সিনেমাটা আমার এটা তো একটা মনস্তাত্ত্বিক খেলা, যে অতগুলো হলে বসে থাকবে, আমার সিনেমাটা দেখবে এবং সিনেমার ভেতরে ঢুকবে, কি করে ঢুকবে, বা কোন শটের পর কোন শট লাগলে তার ইম্প্যাক্ট কি হবে, এটা না ভাবলে হবে না। এটা শুধুমাত্র কতগুলো শট মানে জাগলারি করলে হবে না। কিন্তু অধিকাংশই এই ফিল্ম ল্যাঙ্গুয়েজটা বোঝাতে গিয়ে আমরা দেখছি যে সেখানে কিন্তু একটা টেকনিক্যাল জাগলারি থাকছে। কিন্তু এটা মানে নট অনলি ইন বেঙ্গলি ফিল্মস, আমি যেহেতু ফেস্টিভ্যালের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, আমি দেখছি যে সারা বিশ্বে গল্পের কিন্তু খুব অভাব, গল্প নেই। এখন রিয়েলিটিটাকেই তুলে আনা হচ্ছে, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করেই ছবি তৈরি হচ্ছে, কারণ নতুন করে কেউ গল্প লিখছে না বা নতুন করে কোনো গল্প হচ্ছে না। সারা বিশ্বের আমি খুব কম দেখছি যে এখানে একটা গল্প প্রায় নেই, ঘটনা, সে ঘটনাগুলোকেই নিয়ে আসছে ছবিতে। আমাদের এখানেও সেটা হবে, সেটা আমাদের ঠিক বিশ্বের বাইরে তো একটা কিছু জায়গা নয়। বাংলা সিনেমাও এফেক্টেড হবে, সারা পৃথিবীতেও সিনেমা এখন এফেক্টেড হচ্ছে, সুতরাং আমাদের এখানেও হবে, ভাবার কিছু নেই। কিন্তু অন্যরা যেভাবে রিকভার করছে বা সেখান থেকে সিনেমাকে যেভাবে তারা নিয়ে যাচ্ছে, যে উত্তরণটা ঘটছে, আমাদের এখানে উত্তরণটা হচ্ছে না। আজকে রঞ্জি প্লেয়ার, তাকে যে ফাইটটা করতে হচ্ছে সারা ভারতবর্ষের এতগুলো টিমের সাথে, যেভাবে খেলে তাকে একটা জায়গায় দাঁড়াতে হচ্ছে, একজন ফিল্ম মেকার কিচ্ছু করছে না, তার থেকে বেশি সে প্রচার পাচ্ছে এবং তার থেকে বেশি সে সম্মান পাচ্ছে, হ্যাঁ, এবং তার কি সব বাউন্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা রঞ্জি প্লেয়ার পাচ্ছে না। তাহলে বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। এগুলো আলাদা আলোচনার বিষয়, এগুলো পরে আলোচনা হবে। না, এটা ঘটনা। হ্যাঁ, তো সারা ভারতবর্ষের সাথে যে কম্পিট করতে পারছি না আমরা আজকে সিনেমায় দাঁড়িয়ে, ভারতবর্ষের অন্যান্য জায়গায়, আমি বলছি আসাম, মণিপুর, এই উড়িষ্যায় যা ছবি হচ্ছে, মহারাষ্ট্র ছেড়ে দাও, মহারাষ্ট্র বহুদিন ধরে ভালো ভালো ছবি করছে। একসময় আমরা বাংলায় মানে বাংলা ভাষাতে আমাদের শুধু পশ্চিমবঙ্গে আমাদের কলকাতাতে 7টা ভাষায় ছবি হতো, আমরা রেঙ্গুন থেকে শুরু করে মালয়েশিয়া অব্দি ছবি পাঠিয়েছি। তাহলে আমাদের আজকে এই ক্রাইসিস কেন, এই অবক্ষয় কেন? আমাদের তো হওয়ার কথা নয়। ঠিক আছে, অন দ্যাট নোট আমরা আজকে আমাদের আলোচনাটা এখানে শেষ করব, কেননা এই জিনিসটা চলবে। অবক্ষয়ের কারণ খোঁজাটাই আমাদের এখন বেশি জরুরি, এবং তার থেকেও বড় কথা, আর কিছু গড়ে তোলার আগে অবক্ষয়টা রোধ করাটা বোধহয় সব থেকে বেশি জরুরি। তাই তো, তোমার কি মত? না, আমার কথা হচ্ছে বাঁধ ভেঙে দাও, সব উড়ে যাক, নতুন করে নাহলে সৃষ্টি হবে না। সৃষ্টির আগে একটা তো ধ্বংস দরকার। তুমি পুরনো বাড়ির ওপর যদি আবার স্ট্রাকচার করে 6 তলা করো, ভিতটাই 1 তলা, তুমি 6 তলা বাড়ি করছো কেন? দরকার নেই, তুমি আগে ভিতটাকে সরাও, তারপর 6 তলা বানাও। ঠিক আছে, থ্যাংক ইউ আজকে এখানে আসার জন্য। এবং আপনারা আশা করি আজকের পডকাস্ট সকলে খুব এনজয় করেছেন। দেখা হবে আগামী সপ্তাহে আমাদের মুখে মুখের নতুন পডকাস্টে, নতুন এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।